সেদিন ছিল না। এত দালান কোঠা হয়েছে, রাস্তাঘাট হয়েছে। সেদিন যদি এই মাকড়াইয়ের রাস্তা থাকতো, সেদিন যদি এই ঢালাপাড়ার রাস্তা থাকতো, তাহলে পাকিস্তান হানাদারদের গাড়ি নিয়ে আসায় কোনো অসুবিধা ছিল না। সেদিন গাড়ি চলতো না, আমাদের পা চলতো। এই জন্যই হানাদাররা আমাদের কাছে পরাজিত হয়েছিল। সেই জন্য বলছি, আজকে মাকড়াইয়ের এই সমাবেশ স্বাধীনতার পর আমার কাছে একটা শ্রেষ্ঠ সমাবেশ। এখানে বদরুদ্দোজা চৌধুরী এসেছিলেন, প্রাক্তন রাষ্ট্রপতি, পৃথিবীর একজন বিস্ময়, ডক্টর কামাল হোসেন, পতাকা উত্তোলক, আর শাহ আব্দুর রাব। বাংলাদেশে এমন কোন নেতা নাই যিনি এখানে আসেন নাই। 4 লাখ 5 লাখ লোক নিয়ে সমাবেশ হয়েছিল। আমি এখান থেকে ধলাপাড়া মসজিদের সামনে পর্যন্ত যাইতে আমার 2 ঘন্টা লেগেছে। অতিথিদের হেলিকপ্টার উঠিয়ে দিতে। কিন্তু আমার কাছে মনে হয় সেই 5 লাখের চাইতেও আজকের এই মুক্তিযোদ্ধাদের এইখানে উপস্থিতি আমার কাছে শ্রেষ্ঠ। স্বাধীনতার পর হাজার হাজার মুক্তিযোদ্ধা একত্র হয়েছে, কিন্তু এরকম দুঃসময় এরকম মুক্তিযোদ্ধার উপস্থিতি আমাকে 71-এর চেতনায়, 71-এর সাহসে আমাকে বলিয়ান করেছে। আমি একটু আগে দেলোয়ারের বক্তৃতা শুনলাম। দেলোয়ার যেভাবে কথাটা বলেছে, কথাটা ওভাবে নয়, কিন্তু এরকম একটি কথা আছে, ঘটনা আছে। মুক্তিযুদ্ধের সূচনায় আমাদের হাজার হাজার মানুষ ছিল। কারো বাড়িতে দাওয়াত খেতে গেলে পরে ভাত পাওয়া যেত না। যে দাওয়াত দিত সে পাগল হয়ে যেত। 10 জনের দাওয়াত দিলে 70 জন হাজির হতো। 50 জনের দাওয়াত দিলে 100 জন 200 জন হাজির হয়ে যেত। আবার যখন মুক্তিযুদ্ধ শুরু, এখান থেকে 10-12টা অস্ত্র নিয়ে কস্তুরীপাড়া হয়ে মরিচাতে গিয়েছিলাম। সেই মরিচাতে আমি একটা বট গাছের নিচে বসেছিলাম। আমি ছিলাম কি ছিলাম না এখনো আমি বলতে পারবো না। বিমর্ষ হয়ে বসেছিলাম। আমাদের সঙ্গে তখন 11-12 জন লোক ছিল। তার বোধহয় 2 জন বা 3 জন আমরা বন্দুক চালাইতে পারতাম, আর বাকিরা বন্দুক ধরতেও পারতাম। সেই সময় ফারুক গিয়ে আমার পিঠে হাত দিয়ে বলেছিল, বজ্র ভাই, আমার ডাক নাম বজ্র, যেটা ছোটবেলায় একেবারে পছন্দ হইতো না। মনে হয়তো আমার বাবা কি নামটা রাখছে, একেবারে দেখতেই না বজ্র তার নাম হয় নাকি। এখন আমার কাছে বজ্র নাম পৃথিবীর শ্রেষ্ঠ নাম। সেই বজ্র ভাই বলে ফারুক বলেছিল, বজ্র ভাই ডরায়েন না, আমি আছি আপনার সাথে। তার এই যে হাত, আমার কাছে মনে হয়েছিল বাংলাদেশের 7.5 কোটি মানুষের হাত। সেদিন থেকে আমি পিছনে ফিরে তাকাই নাই। মুক্তিযুদ্ধ করেছিলাম। মা আমাকে বলেছিলেন, যার ক্ষমতা থাকে না আল্লাহ তাকে কিছু বলে না, কিন্তু কোনো ক্ষমতাবান অন্যায় করলে আল্লাহ নারাজ হয়, আর আল্লাহর নারাজি নিয়ে কেউ কোনোদিন জয়ী হয় নাই। আমি আজকেও সেই আল্লাহর
নারাজির ভয় করি। আমি এমনি কাউকে দারোগা পুলিশকে আমি ভয় করি না। আমি আল্লাহকে ভয় করি, আমি রসুলকে ভয় করি, আমি মানুষকে ভয় করি। আমি চোখে দেখে একটা পিঁপড়ার গায়েও পালা দেই নাই, আমি এখনো দিই। একটু আগে একটা মাঞ্জাল উঠছিল আমার গায়ে, আমার গায়ে মাঞ্জাল উঠলেই অনেক একের হরণ হয়ে যায়। আজ পর্যন্ত আমাকে একটা মাঞ্জালে কামড় দেয়, কারণ আমি তো মাঞ্জালের গায়ে কামড় দিতে যাই নাই। আজকে মুক্তিযোদ্ধাদের দেখে আমার অন্তর ভরে গেছে। আজ পর্যন্ত আমার যে সাহস ছিল তার শতগুণ বৃদ্ধি পেয়েছে। বঙ্গবন্ধু বেঁচে থাকতে আমার যে মনোবল ছিল আজকে তার চেয়েও দ্বিগুণ মনোবলে আমি উদ্বুদ্ধ হলাম। কদিন আগে আমার স্ত্রী মারা গেছেন। একটা সাদামাটা মানুষ, আমার এতটা হৃদয় জড়ে আছে। আমি শুধু ভাবতাম আমার মাই আমার বুক জুড়ে আছে, আমার মাই আমার। কিন্তু এখন দেখছি প্রেম আমি করি নাই, কিন্তু ভালোবাসার অভাব নাই। আমার স্ত্রী মনে হয় 11টা শুক্রবার গেল, আমি একটা শুক্রবারও তার কবরের বাইরে আমি নামাজ পড়তে পারি না। জুম্মার নামাজ, কে একজন বলেছিলেন যে জুম্মার নামাজ এখানে এসে পড়লে মুর্দার শান্তি হয়। কেন যেন শুক্রবার আমার বাদ পড়ে নাই। তোমাদের কাছে আমি প্রার্থনা করি, আজকে তোমাদের কাছে আমি প্রিয় হই আর অপ্রিয় হই। এক সময় তোমরা আমার সঙ্গে যুদ্ধে ছিল, আমি তোমাদের সম্মান নষ্ট করি নাই, তোমাদের সম্মান আমি বৃদ্ধি করার চেষ্টা করেছি। সারা দুনিয়াতে আমি তোমাদের সম্মান রক্ষা করি। আমি এমন কোনো কাজ করি নাই যাতে বাংলাদেশের সম্মান হানি হয়, মুক্তিযোদ্ধাদের সম্মান হানি হয়। আমি জানি বড় কোনো কাজ করে কোনো মানুষের বেশি দিন বাঁচতে নাই, বাঁচতে নাই, বাঁচতে নাই। কেন আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন আমি জানি না। বঙ্গবন্ধুর মাথায় পেশাব করা আমার মাথায় পেশাব করা হয় নাই, স্বাধীনতার মাথায় পেশাব করা হয় নাই, জিয়াউর রহমানের মাথায় পেশাব করা হয় নাই। সব মুক্তিযোদ্ধাদের মাথায়, বাংলাদেশের মাথায়, স্বাধীনতার মাথায় পেশাব করা হয়েছে। এর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেবেছেন মনে রাখবেন তাদেরও বাড়ি ঘর আছে, তাদেরও কবর আছে, তাদেরও স্মৃতিসৌধ আছে। তাদের কবর হাতে নিয়ে ঘুরতে পারবেন না, বাড়িঘর হাতে নিয়ে যেতে পারবেন না। তাই সীমা অতিক্রম করবেন না। আপনাদের অনুরোধ করছি সীমা অতিক্রম করবেন না। কে একজন বলেছেন বঙ্গবন্ধু জাতির পিতা নন। বঙ্গবন্ধু জাতির পিতা যদি না হন তাহলে আপনার পিতাকে, কোন সন্তানের পিতা না থাকলে সে সন্তান সম্মানী সন্তান হয় না, সে সন্তান কুলাঙ্গার। একটু ভেবে চিন্তে বলবেন। আমি শুধুমাত্র একটা অসুবিধার জন্য কিছু করতে পারছি না। যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, শেখ হাসিনার পতন ঘটিয়েছেন, আমি তাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমি তাদের সমর্থন করি। পতন আল্লাহর তরফ থেকে হয়েছে, অন্যায়ের জন্য হয়েছে। আপনাদের মূলতে শেখ
হাসিনার পতন হয় নাই। জনগণ রাস্তায় নেমেছিল বলে শেখ হাসিনার পতন হয়েছে। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা যদি অন্যায় করতে যান, আমি কাদের সিদ্দিকী বেঁচে থাকতে তার বিরুদ্ধে দাঁড়াবো। আইনের তার বিচার করুন, তাকে শাস্তি দিন, মাথা পেতে নেব। আর শেখ মুজিব আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না। মুক্তিযুদ্ধ বাংলাদেশ আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে, ততদিন বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা থাকবে। শহীদ স্মৃতি উদ্যানে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে কাকে কাকে গ্রেফতার করেছিলেন এই মাত্রায় এইখানে দাঁড়িয়ে বলছি, আল্লাহ যদি আমাকে 2 বছর বাঁচিয়ে রাখে, যারা গ্রেফতার করেছে তাদেরকে গ্রেফতার করে 14 সিটের ভিতরে দিয়ে আমি আল্লাহকে সাক্ষী রাখতে পারছি। অধ্যাপক ইউনূস, আপনাকে আমি খুব সম্মান করতাম। বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে, আপনি দেখেছেন। আপনার গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে যখন সমস্ত সরকার, দেশের অসংখ্য মানুষ রুখে দাঁড়িয়েছিল, আমি কাদের সিদ্দিকী না দাঁড়ালে আপনার অর্ধেক গ্রামীণ ব্যাংক মাটির নিচে চলে যেত। আপনাকে আমি অনেক বড় মানুষ ভেবেছি। আপনার 1 বছরের শাসনে আমি সেটা আর হৃদয় থেকে ভাবতে পারছি না। আপনাকে আবার আমি অনুরোধ করছি, ফেব্রুয়ারিতে ইলেকশন না দিলে আর ইলেকশন করাতে না পারলে শেখ হাসিনার চাইতে আপনার পরিণতি 10 গুণ খারাপ হবে। মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না। মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা দিয়েছেন, আমি সেই মুক্তিযোদ্ধাদের প্রত্যেকের গলায় ফুলের মালা পরিয়ে দেব ইনশাআল্লাহ। আর যারা এই জুতার মালা দিয়েছেন, আমার মাথায় এখন আসছে না জুতার চাইতে নিম্ন মানে কিছু আছে কিনা, সেইটা আপনাদের গলায় পরিয়ে দেব ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ পরিমাণ রক্ত লাগছে, সে পরিমাণ রক্ত আপনারা চোখে দেখেন নাই। সেই জন্য স্বাধীনতার সাথে আপনারা নিজেদের মিলাবেন না। আর যারা ভাবছেন তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, বাংলাদেশে রাজাকারের কোন ঠাঁই নাই। 2 দিন আগে আর 2 দিন পরে বাংলাদেশকে মেনে যারা বাংলাদেশে থাকবে, বাংলাদেশের সব সুযোগ সুবিধা তারা পাবেন। আর বাংলাদেশকে যারা মানবেন না, তারা কিচ্ছুই পাবেন না। শেখ হাসিনাকে পাইছিলেন, সেই জন্য এত দূর গেছেন। সবাই শেখ হাসিনা না। আমাদের বাড়ি ঘরে যে কাজ করে ওরকম অনেক মানুষ আছে যারা শেখ হাসিনাকে পড়াতে পারবে, চালাতে পারবে, তাই বেশি লাফাবেন না। আমি আমার কথা আর বাড়াতে চাই না। আমি আজ খুবই আনন্দিত। এরকম প্রকাশ্য সভায় আমি বড় ভাইকে নিয়ে কখনো অনেক বছর বসি নাই, দাঁড়াই নাই। আমার একটা ক্ষোভ ছিল যে আমার গুরু নয়, শরীরের সঙ্গে লিখতেও তো মাস্টার লাগে, কোন জায়গা থেকে শুরু হবে, কোন জায়গায় শেষ হবে। আমি কিন্তু ক লিখতেও পর শুরু কোথায় শেষ কোথায় আমি শুরু করতে জানি নাই। আমি সব দেখে দেখেছি। আর আমার মাস্টারও এমন,
আমার খুব বেশি পড়ায় নাই, খালি মারছে মারছে আর মারছে। আমার বাবা মারছে, এই যে ভাইটা উনি মারছে, আমার চাচায় মারছে, যেই চান্স পাইছে সেই আমার মারছে। হ্যাঁ, জীবনটাই আমার মাইনে মেরে গেছে। যে জন্য বড় হওয়ার পরে আমার গায়ে একটা ফুলের টোকাও লাগে না। গত বছর 32 আমার গাড়ি ভাঙছিল, একটা ছোঁয়াও লাগে নাই। আমার হাতের এদিক দিয়ে রক্ত বেরিয়েছিল, এই গাড়ির কাজগুলো পড়ছে, সেদিন রক্ত বেরিয়েছে। সেদিন তো আমাকে জিজ্ঞাসা করার আমার স্ত্রী ছিল, আজকে নাই, আজকে নাই, কেউ থাকবো না। আমরা অসম্মানের 100 বছর বাঁচার থেকে সম্মানে 1 মুহূর্ত বেঁচে থাকা ভালো। আমি সেই 1 মুহূর্ত বেঁচে থাকতে চাই, সম্মান নিয়ে বেঁচে থাকতে চাই। আমি ফজলুকে ধন্যবাদ দেই, হুমায়ুনকে ধন্যবাদ দেই, সালামকে ধন্যবাদ দেই, এই অর্গানাইজ যারা করছে, আতিক হাবিবের ছেলে, সবাইকে ধন্যবাদ দিই। এই আয়োজনে আমার 4 পয়সারও কোনো অবদান নাই, ভূমিকা নাই, সব ওরা করেছে। ওরা যদি পারে তাহলে সেখানে আমি ভূমিকা রাখবো, নিশ্চয়ই একসাথে ভালো কিছু করতে পারবো। সেই জন্য আমার তোমাদের কাছে আবেদন, আহ্বান, গা ঝাড়া দিয়ে মানুষের মতো বাঁচবার চেষ্টা রুখে দাও। যে কজন মুক্তিযুদ্ধ এসেছ, এই 10 ভাগের 1 ভাগ আমার পাশে থাকলে ইনশাল্লাহ সকল শক্তিকে আমরা পরাজিত করব। কিন্তু আমাদের শুধু আমাদের কথা ভাবলে চলবে না, আমাদের প্রথমেই ভাবতে হবে আমরা জনগণের সেবক, মুক্তিযুদ্ধ করেছি জনগণের জন্য। আমরা যে লড়াই করব আমাদের জন্য নয়, জনগণের জন্য নয়। শুধু এইটুকু যদি মনে মনে ভাবতে পারো, তাহলে বিজয়, আল্লাহ তাআলা বিজয় দেওয়ার জন্য বসে আছে। আমি যা বলছিলাম, ঐক্যের চাইতে, একতার চাইতে, সংগঠিত থাকার চাইতে বড় শক্তি নাই, আছে? আমি চাই মুক্তিযোদ্ধারা একত্রিত হোক। মুক্তিযোদ্ধারা, আমরা গত মাসে একটা কমিটি করেছি যে প্রথম কাদেরিয়া বাহিনীকে আমরা একত্র করব, সবাই একটা করে চাঁদা দেবে। কাদেরিয়া বাহিনী মুক্তিযোদ্ধাদের বলে টাকা বলে কেটে দেয়। এখন কি বলে বৈষম্য বিরোধীরা, ওরাই নাকি 20,000 পায়। ওরা যদি 20,000 পায় তাহলে মুক্তিযোদ্ধাদের 1 লাখ পাওয়া উচিত না? এই বছরের মধ্যে মুক্তিযোদ্ধাদের যাতে 50,000 করে সম্মানী দেওয়া হয়। সম্মানী, ভিক্ষা না, সম্মানী। চিকিৎসা, বাংলাদেশে যত গাড়ি আছে তার গাড়ির মধ্যে মুক্তিযোদ্ধারা চলবো, গভর্নমেন্ট পয়সা দেবো, গভর্নমেন্ট টাকা দেবো। এইরকম অনেক কিছু নিয়ে আমরা একটা কিছু করতে চাচ্ছি। আমার মনে হয় ইলেকশন তো বলে করতেছে কবে, ফেব্রুয়ারি, ডিসেম্বর মাসে যদি আমরা একটা সমাবেশ করি কেমন হয়? আওয়াজ করে পাবো, আওয়াজ করে পাবো। কাদেরিয়া বাহিনী একটা সমাবেশ টাঙ্গাইলে যদি আমরা ডিসেম্বর মাসে করি কেমন হয়? অনুমতি? কয় তারিখ হলে ভালো হয়? আপনারা বলেন। হ্যাঁ, 16 ডিসেম্বর জোরে 11ই ডিসেম্বর। আমরা 11ই ডিসেম্বর টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা সমাবেশ করবো, কাদেরিয়া বাহিনী। ঢাকায় আমরা সমস্ত দেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে একটা সমাবেশ করব। সেটা হয় 16ই ডিসেম্বর, না আর 2-4 দিন পর। এই ডিসেম্বরের মধ্যে সারা দেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে আমরা একত্রিত হব।
রাজি না রাজি না? ডিসেম্বর তো আগে, 2.5 মাস আছে।